আপনার কাছে আমরা একটু খালেদ ইয়াহিয়া লেকচারার ইউনিভার্সিটি অফ গ্রেটার ম্যানচেস্টার আমাদের সাথে যুক্ত হয়েছেন। খালেদ ইয়াহিয়া ম্যানচেস্টার থেকে আপনার কাছে আমার জানতে চাওয়া যে জনাব তারেক রহমান মৌলবাদীদের উত্থান থেকে বাংলাদেশ যেন সতর্ক থাকে সেই কথা উনি উল্লেখ করেছেন। আমার জানতে চাওয়া জনাব তারেক রহমান যখন হাওয়া ভবনে ছিলেন, ওনার মা যখন প্রধানমন্ত্রী ছিল 2001 থেকে 2006 পর্যন্ত জামাত বিএনপির যৌথ সরকার যখন ছিল, তখন 10টা অস্ত্র এসেছিল ভারতীয় উগ্রপন্থী জঙ্গিবাদের জন্য, আর সেই 10টা অস্ত্র মামলায় সারাটা জীবন জেল খাটলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এটার জন্য জামাতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী ছিল, সেই অপরাধে এই 10টা অস্ত্র মামলায় উনারও যাবজ্জীবন হয়েছিল। তাই এই যে দুইটা অপরাধ তারেক রহমান সাহেব পাওয়ারে থেকে অবস্থা হয়েছিল, তো এখন উনি জঙ্গি কাদেরকে বলছে? উনি নিজেই তো একজন বড় জঙ্গি হিসাবে আওয়ামী লীগ বলে আসছিল, বর্তমান সময়ের তরুণরা কিন্তু উনাকেই জঙ্গি মনে করছে। আপনি একজন ইউনিভার্সিটির শিক্ষক হিসাবে কিভাবে দেখছেন? খালেদ ইয়াহিয়া। জি, ধন্যবাদ কেটিভির সম্মানিত সঞ্চালক সৈয়দ মাসুদ ভাইকে এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সহ আলোচক অ্যাডভোকেট শাহরিয়ার আলম শিবার ভাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদেরকে মনে রাখা দরকার যে বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি এমন একটি জায়গায় অবস্থিত এবং তিন দিক থেকে এমন একটি দেশ কর্তৃক পরিবেষ্টিত যারা বন্ধুত্বের প্রশ্নে উত্তীর্ণ নয়। এই জন্যে আমাদের বাংলাদেশের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমাদের আলোচনা এবং আমাদের কথার ভাষা এমন হওয়া দরকার যেটা বিগত যে স্বৈর শাসক ছিল, ফ্যাসিস্ট যে আমল ছিল 16 বছর, সেই 16 বছরের স্বৈর শাসনের পরে বাংলাদেশ এমন একটা জায়গায় এসেছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মসূচি কর্মপন্থা এমন হওয়া দরকার যেন ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে একটা গঠনমূলক আলোচনা কর্মসূচি পর্যালোচনা হয়। এরকম কার্যক্রম কর্মসূচি প্রত্যেকটা রাজনৈতিক দলের পক্ষ থেকে আসা দরকার এবং সেটাই দেশবাসী প্রত্যাশা করে। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী যারা দেখছেন, আপনারাও অবশ্যই আমাদের সাথে একমত হবেন যে বাংলাদেশ বিগত যে 16টি বছর স্বৈর শাসকের আমলে ছিল, সেখান থেকে গত বছর 5ই আগস্টে যে পট পরিবর্তন হলো, সেখান থেকে নতুন একটি বাংলাদেশ যেন বিনির্মাণ হয়, এই প্রত্যাশা বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে তারা প্রদর্শন করেছে। এবং বাংলাদেশের বৃহত্তম যে রাজনৈতিক দলগুলো আছে, বিভিন্ন নেতৃবৃন্দ আছে, তাদের পক্ষ থেকেও কর্মসূচি এমন হওয়া দরকার যেন ভবিষ্যতে বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হবে না যে আবার নতুন স্বৈর শাসক বা ফ্যাসিস্ট রেজিম যেন বাংলাদেশে আবার আসে, এরকম কোনো প্রত্যাশা বাংলাদেশের মানুষ করে না। এবং আমরা জানি যে বাংলাদেশের যদি ইতিহাস আমরা পর্যালোচনা করি 1947 সাল থেকে, ইভেন যদি আমরা 1757 সাল থেকে যদি বাংলাদেশের যে ইতিহাস সেটা যদি পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে ইসলামপন্থী মানুষ, অর্থাৎ যারা ধর্মভীরু, ধর্মকে যারা তাদের বাস্তব জীবনে পালন করে, লালন করে, অনুশাসন করে, এই ধরনের মানুষের সংখ্যা অত্যন্ত বেশি, তাদের প্রভাবও সমাজে বেশি। এবং আমরা যদি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আলোচনা করি, তাহলে দেখব যে 90%-এরও বেশি মানুষ তারা ইসলাম যে ধর্ম, সে ধর্ম তারা পালন করে থাকে। এই কারণে ইসলামী অনুশাসন যারা পালন করে, লালন করেন এবং মুসলিম হিসেবে যারা পরিচয় দিতে নিজেদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করে, এমন সংখ্যার মানুষ তারা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ এবং তারা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। এই জন্যে আমরা যখন কোনো টার্ম ইউজ করব, বিশেষ করে মৌলবাদী, ইসলামপন্থা অথবা জঙ্গি গোষ্ঠী অথবা সাম্প্রদায়িক, এই টার্মিনোলজিগুলো বিশ্ব বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের মনে থাকার কথা যে প্রেসিডেন্ট বুশ আমলে সেই সময় ওয়ার এগেইনস্ট টেরর, এই যে একটা টার্মিনোলজি ব্যবহার করা হয়েছিল এবং সেই আমলে অনেকগুলা মুসলিম রাষ্ট্রকে অ্যাটাক করা হয়েছিল, সেই ইতিহাস আমরা জানি। এই কারণে নতুন বাস্তবতায় বাংলাদেশের যারা প্রধান রাজনৈতিক দলগুলো আছে, তাদের কাছ থেকে জনগণের প্রত্যাশা থাকবে যে এমন কোনো বাক্য আমরা ব্যবহার করব না যেটা অপর কোনো রাজনৈতিক দল অথবা বৃহত্তর জনগোষ্ঠীকে তাদের সেন্টিমেন্টে আঘাত করে এবং গঠনমূলক যে রাজনীতি, সেই রাজনীতি বিনির্মাণে কোনো বৈরিতা নিয়ে আসে, এমন কোনো আলোচনা, এমন কোনো কমেন্ট আমরা বৃহত্তম রাজনৈতিক দলের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি যে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজ নিজ কর্মসূচি পালন করবে, সেখানে প্রতিযোগিতা হতে পারে, কিন্তু অপরকে শুধুমাত্র অ্যাটাক করা, তাদের সমালোচনা করা প্রকাশ্যে, অনেক সময় সেটা সত্য হতে পারে, অনেক সময় মিথ্যাও হতে পারে, এই ধরনের প্রকাশ্যে অ্যাটাক করার যে বিগত সময়ের রাজনীতি, সেখান থেকে ফিরে এসে যেন আমরা দেশ গঠনের রাজনীতি, বিনির্মাণের রাজনীতি, এইটার জন্য আমরা প্রদর্শন করতে পারি, বাংলাদেশের জনগণের এটাই কিন্তু প্রত্যাশা। সেই ক্ষেত্রে যেই বক্তব্যটি দেয়া হয়েছে মৌলবাদী, এখানে এই শব্দটা বলতে উনি কাদেরকে
মিন করেছেন, অথবা মৌলবাদী যে জনগোষ্ঠী, আমরা জানি যে বিগত সময়ে জঙ্গি বলতে আমরা একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপুলকে আমরা বুঝি, যারা হচ্ছে দেশের যে প্রচলিত আইন ব্যবস্থা তার বাহিরে গিয়ে যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে, অথবা যদি প্রচলিত যে ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, তার বাহিরে গিয়ে যদি অন্য কোনো ভাবে দেশের শাসন ক্ষমতা গ্রহণ করতে চায়, সেটা একটা গ্রুপ অফ পিপুল যাদেরকে, যারা খুবই সংখ্যা লঘিষ্ঠ, মুষ্টিমেয় কিছু মানুষ, তারা একটা গ্রুপ, এবং যারা বৃহত্তম গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকেও যদি ওই কাতারে ফেলা হয়, তাহলে কিন্তু এইটা একটা তাদের প্রতি বেইনসাফ অথবা ইনজাস্টিস করা হবে। এই কারণে সংক্ষেপে আমি আপনার প্রশ্নের আলোকে বলতে চাই যে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল পর্যায় থেকে কোনো বক্তব্য বা কোনো কমেন্ট করার আগে সেটা বৃহত্তম জনগোষ্ঠীর সেন্টিমেন্টের প্রতি আঘাত লাগে কিনা এই বিষয়টি বিবেচনা করা দরকার। এবং দ্বিতীয়ত, এমন কোনো কর্মপন্থা বা বক্তব্য দেওয়া উচিত না যার কারণে ফ্যাসিবাদী শাসন আমলে যারা ছিল তারা যেন উপকৃত হয়। এবং প্রতিবেশী রাষ্ট্রের যে পরিকল্পনা, তাদের পরিকল্পনা হচ্ছে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের মনে রাখা দরকার যে এমন কোনো কর্মসূচি আমাদের নেওয়া উচিত হবে না যার কারণে পার্শ্ববর্তী রাষ্ট্র, যারা আমাদের প্রকাশ্য শত্রু, তারা যেন কোনোভাবে বেনিফিটেড হয়, এবং যে ফ্যাসিস্ট আমল সেটা যেন বাংলাদেশে ফেরত আসতে না পারে। এই বিষয়গুলো যদি আমরা মনে রাখি, তাহলে আশা করা যায় যে ঐক্যবদ্ধ যে বাংলাদেশ আমরা এখন দেখতে পাচ্ছি, এর ফলাফল ভবিষ্যতে ভালো হবে এবং বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মিত হবে এবং গণতান্ত্রিকভাবে একটা উন্নত বাংলাদেশ আমরা দেখতে পাবো। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমরা প্রত্যাশা করি। আসলে আমরা যদি পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণগুলো দেখি, তাহলেই একটি রাষ্ট্রের যে বিভিন্ন অর্গানগুলো থাকে, সেই ক্ষেত্রে এই অর্গানগুলো তাদের নিজস্ব নিয়ম কানুন, সেই আলোকেই এটা পরিচালিত হওয়া দরকার। কোনো রাজনৈতিক দলের সেখানে একচ্ছত্র অধিপতি অথবা আধিপত্য অথবা তাদের ইনফ্লুয়েন্স, এটা গণতান্ত্রিক যদি রাষ্ট্র ব্যবস্থা আমাদের দেশে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে কোনো রাজনৈতিক দলেরই সেইখানে ইনফ্লুয়েন্স তৈরি করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হবে না। যেই ব্যক্তি যোগ্য, সেই ব্যক্তি সে প্রত্যেকটা রাষ্ট্রের বিভিন্ন পদে, সরকারি প্রতিষ্ঠান হোক, বেসরকারি প্রতিষ্ঠান হোক, নিজ নিজ যোগ্যতা বলে সেখানে সেই ব্যক্তিগুলা চাকরি বলেন অথবা অন্যান্য পদায়ন বলেন অথবা যে কার্যক্রমগুলোই বলি, সেটা নিয়মতান্ত্রিক ভাবে সেটা পরিচালিত হবে। এটা হচ্ছে একটা নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার প্রত্যাশা। দ্বিতীয় যে বিষয়, সেটি হচ্ছে যে যখন কোনো বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে বড় একজন স্পোক্স পার্সন অথবা গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো একটি কমেন্ট করেন, অবশ্যই সেটার একটা প্রভাব আছে এবং সেটা একটা রিফ্লেকশন হয় ওনার মাধ্যমে। এবং 5ই আগস্টের পরে আমরা প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশ নতুন একটি জায়গায়, নতুন একটি দ্বারপ্রান্তে, নতুন একটা ডিরেকশনে বাংলাদেশ পরিচালিত হবে। এবং আমরা আশা করেছিলাম যে ঐক্যবদ্ধ যে বাংলাদেশ, যেটা 5ই আগস্টের পূর্বাপর জুলাইতে আমরা দেখেছি, গত বছর অগাস্টে আমরা দেখেছি, সেরকম ঐক্যবদ্ধ প্রত্যেকটা রাজনৈতিক দল থাকবে এবং ঐক্যবদ্ধভাবে সুন্দর একটা বাংলাদেশের পথে আমরা এগিয়ে যাব। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে এই কয়েক মাস যেতে না যেতে আমরা দেখেছি যে বিগত ফ্যাসিস্ট যে আমল ছিল, সেইখানে যে অরাজকতা, অন্যায়, অনাচার, মানুষের অধিকার কেড়ে নেওয়া, মানুষকে অত্যাচার করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যেটা খুবই পীড়াদায়ক, সেটা হচ্ছে মানুষের কাছ থেকে যেটাকে বলা হয় চাঁদা আদায় করা, মানুষকে তার ব্যবসা কার্যক্রম বিভিন্ন বিষয় পরিচালনা করার বিনিময়ে মানুষের কাছ থেকে যে অবৈধ টাকা নেওয়া, এটা হচ্ছে জুলুম, মানুষকে অত্যাচার করা, ইনজাস্টিস। এবং সেটাও আমরা দেখেছি যে এক ধরনের রিপ্লেস হয়েছে, অর্থাৎ আওয়ামী আমলে যারা ছিল সেইখানে অন্য একটা রাজনৈতিক দল অথবা যারা এলাকার প্রভাবশালী, তারা সেখানে প্রতিস্থাপিত হয়েছে। এবং বিভিন্ন রিপোর্টে আমরা দেখেছি যে যে চাঁদার পরিমাণ আগে ছিল, সে চাঁদার যে অঙ্ক, যে পরিমাণ, সেটা বৃদ্ধি পেয়েছে। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। এবং আমাদের সহ আলোচক শিপার ভাই, উনি চমৎকারভাবে এটা উপস্থাপন করেছেন। ইলিয়াস ভাই যিনি দর্শক, ওনার কথাতেও এটা প্রতিফলিত হয়েছে। আমরা বাংলাদেশের নাগরিক যারা বৃহত্তম একটা জনসংখ্যা, প্রায় 50% বেশি, তারা কিন্তু রাজনৈতিকভাবে সচেতন, কিন্তু সরাসরি হয়তো কোনো রাজনৈতিক দলের সাথে তারা ওতপ্রোতভাবে সেইভাবে জড়িত না, কিন্তু প্রত্যেকটা ব্যক্তি তারা রাজনৈতিকভাবে সচেতন। এবং আমরা প্রত্যাশা করি আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কিন্তু এই যে কার্যক্রমগুলো হচ্ছে, এইটার প্রতিফলন কিন্তু ভোটের যে কারিকুলাম, যে ভোটের যে হিসাব নিকাশ, সেইখানে কিন্তু এই বিষয়গুলো রিফ্লেকশন হবে। এই জন্য আমরা প্রত্যাশা করি যে বৃহত্তম রাজনৈতিক দল যারা আছে, তারা যেন তাদের যারা লোয়ার লেভেল, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে তাদের যে নেতৃবৃন্দ আছে, তাদেরকে যেন খুব কঠোর হস্তে নিয়ন্ত্রণ করে। এবং মানুষের উপরে এই যে অবিচার, অত্যাচার, এটা যদি চলমান থাকে, তাহলে আমরা আশঙ্কা করি যে বিগত ফ্যাসিস্ট আমল, ফ্যাসিস্ট যে রেজিম, তাদের যে ইয়ে হয়েছে,
তাদের যে পরিণতি হয়েছে, পতন হয়েছে। আমরা প্রত্যাশা করি অথবা আমরা আশঙ্কা করি যে এই ধরনের কার্যক্রম যদি চলমান থাকে, তাহলে যে রাজনৈতিক দলই এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকবে, তাদেরকে কিন্তু আরো ভয়ানক পরিণতি হয়তো ভোগ ভোগ করতে করতে হবে। হতে। এই আপনাকে জন্য ধন্যবাদ খালেদা ইয়াহিয়া, আপনাকে ধন্যবাদ। আমরা পরের প্রশ্ন। আমরা জানি যে 5ই আগস্টের আগে যেই বিষয় আমরা ফেস করেছি এবং যেই ন্যারেটিভ আমরা বিগত যে রেজিম তাদের কাছ থেকে আমরা শুনতাম, আমরা তো 5ই আগস্টে সেইগুলোকে পরাজিত করেছি। তাদের যত বয়ান ছিল, তাদের যত অবস্থান ছিল, যে টার্মিনোলজিগুলো আপনি ব্যবহার করলেন, জঙ্গি, মৌলবাদ, সাম্প্রদায়িকতা, স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি, এই যে সামগ্রিকভাবে যে একটা অবস্থা তৈরি করা হয়েছিল, সেইটা তো 5ই আগস্টে আমরা পরাজিত করেছি। সেই যে ন্যারেটিভ, এবং পরাজয় করার পরে আমরা 5ই আগস্ট থেকে আমরা সামনের দিকে তাকাচ্ছি, নতুন যেন একটা বাংলাদেশ আমরা তৈরি করতে পারি। এটাই হচ্ছে দেশবাসীর প্রত্যাশা। এবং সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে নতুন কিছু শব্দ আমরা শুনতে পেয়েছি, যেটা আমরা 5ই আগস্টের আগে আমরা তাদের কাছ থেকে শুনতাম, আমরা বাংলাদেশী না বাঙালি। এটা তো অবশ্যই ভেরি ক্লিয়ার যে আমরা নিজেদেরকে বাংলাদেশী হিসেবে পরিচয় দেই। আমরা বাঙালি অথবা এই যে পলিটিক্স, সেই পলিটিক্স থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক একইভাবে অন্যান্য যে বিষয়গুলো বলা হচ্ছে, যে স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, এবং ভেরি স্পেসিফিক যে ওয়ার্ড যেটা মেনশন করা হলো যে মৌলবাদী, ফান্ডামেন্টালিস্ট, এইটা আমরা যদি ধর্মীয় দিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা জানবো যে অবশ্যই আমি যেহেতু একজন ধর্মপ্রাণ, অবশ্যই ধর্মের যে মূল নীতিগুলো আছে সেটা আমি আমার বাস্তব জীবনে আমি যতটুকু পারি সেটা আমি অনুশাসন, সেটা আমি মেনে চলার চেষ্টা করি, এটা অবশ্যই ঠিক। কিন্তু যখন আমি রাজনৈতিক কারণে ফান্ডামেন্টালিস্ট অথবা মৌলবাদী এই শব্দটা ব্যবহার করব, সেটা ওয়ার্ল্ড পার্সপেক্টিভে, জিওপলিটিক্যাল পার্সপেক্টিভে এটা ভেরি সেন্সিটিভ। এই জন্য আমাদের প্রত্যাশা হবে, যখন কোনো রাজনৈতিক ব্যক্তি অপর কোনো রাজনৈতিক দলকে দোষারোপ করার জন্য হলেও এই যদি শব্দটা ব্যবহার করে, তাহলে তার আরো বেশি কেয়ারফুল হওয়া দরকার, এবং পারিপার্শ্বিক যে কনসিকুয়েন্স গুলো আছে সেগুলোও তাদের বিবেচনা করা দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে, যেটা আমরা পর্যবেক্ষণ করছি 5ই আগস্টের পর থেকে, যে বর্তমান যারা বৃহত্তর রাজনৈতিক দল আছে, তারাও ফ্যাসিস্টদের মতো করে তাদের ভাষায় কথা বলছে, এবং তাদের যে ন্যারেটিভ গুলা যেটা আমরা পরাজিত করেছি 5ই আগস্টে, ঠিক একই ভাষায় তারা কথা বলছে। এর আরেকটি কারণ হতে পারে যে তারা হয়তো ভাবছে যে পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে তাদের অনুকম্পা ছাড়া হয়তো তারা ক্ষমতায় আসতে পারবে না, এবং সেই কারণে হয়তো লিগালাইজেশন অথবা নর্মালাইজেশন অফ রিলেশনস, এইটার কারণে হয়তো এই পলিসির আন্ডারে হয়তো তারা এই শব্দগুলো ব্যবহার করছে। বাট এগেইন, আমরা যে কথাগুলো আমার সহ আলোচক যেটা আমরা আগে বলেছি, যে দেশবাসীর এখন প্রত্যাশা হচ্ছে যে নতুন বাংলাদেশ আমরা গড়ব, এবং বিগত সময়ে যে শব্দগুলো ব্যবহার করে মানুষের ভিতরে চিরস্থায়ীভাবে একটা ডিভিশন তৈরি করা হয়েছে, স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, যারা ধর্ম পালন করে তারা, আর যারা এক্সট্রিমিস্ট মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট, এইভাবে করে এই শব্দগুলো ব্যবহার করে বাংলাদেশের মানুষের ভিতরে যে একটা বিভাজন তৈরি করা হয়েছে, সেই বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে আমরা যেন ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমের যে মূল শিক্ষা, ইসলামের যে মূল শিক্ষা, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে যেন একটা বাংলাদেশ তৈরি করতে পারি, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। ভাই খালেদা ইয়াহিয়া ভাই, এই যে যেহেতু ইসলাম নিয়ে বলেছে, আপনি ইউনিভার্সিটির শিক্ষক, আপনি এটা একটু ব্যাখ্যা করে দিবেন জনাব খালেদা ইয়াহিয়া। জি, ধন্যবাদ জানাচ্ছি ইয়ামিন খান। সম্মানিত দর্শক, আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে যখন কোনো দেশে এরকম একটি শূন্যস্থান তৈরি হয়, অর্থাৎ ক্ষমতাসীন দল যারা বহুদিন যাবৎ ক্ষমতায় ছিল, তারা যখন চলে যায় এবং যখন সেখানে একটা ভ্যাকুয়াম তৈরি হয়, তখন যারা প্রধান রাজনৈতিক দলগুলো থাকে তারা চেষ্টা করে যে তারা জনগণের যে ম্যান্ডেট সেইটা নেওয়া, এবং পরবর্তী যে নির্বাচন হয় সেখানে শাসন ক্ষমতায় আসা, এইটা চেষ্টা করে, এবং এটা পৃথিবীর আরো অন্যান্য দেশে হয়েছে। কিন্তু আমাদের এখানে যে বাস্তবতা, যে স্ট্র্যাটেজিক সিচুয়েশন, বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় অবস্থিত, এবং পার্শ্ববর্তী যে রাষ্ট্র যারা আমরা 3 দিক থেকে যাদের মাধ্যমে পরিবেষ্টিত, তারা হচ্ছে প্রত্যেকটা সময় আমাদের স্বাধীনতার আগে এবং পর থেকেই তাদের যে লোলুপ দৃষ্টি সেটা আমাদের দিকে দৃষ্টিমান, এবং তাদের সবসময় প্রত্যাশা থাকে যে কিভাবে বাংলাদেশকে শোষণ করা যায় এবং বাংলাদেশকে একটা করদ রাজ্যে তাদের অধীনে রাখা যায়, এটাই হচ্ছে তাদের মূল পলিসি। এবং বিগত যে 16 বছর যে স্বৈরশাসক যারা ছিল, যারা ফ্যাসিস্ট রেজিম, তারা মূলত ক্ষমতায় টিকে ছিল একটা মাত্র দেশের আশ্রয়ে, এবং তাদের কারণেই কিন্তু মূলত তারা এই দীর্ঘ 16 বছর তারা ক্ষমতায় ছিল। এবং তৎকালীন যে বিরোধী দলগুলো ছিল তারাও চেষ্টা করেছে কিভাবে সেই রেজিমকে পতন ঘটানো যায়, কিন্তু তাদের চেষ্টা অবশ্যই হয়েছে, কিন্তু সর্বোপরি গত বছর 5ই আগস্ট এটা সফল হয়েছে। এখন এই যে পরিবর্তিত পরিস্থিতি, সেইখানে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে নতুন যেন একটা বাংলাদেশ আমরা তৈরি করতে পারি, এবং আর যে বিভাজনের যে রাজনীতি সেখানে যেন আমরা কখনোই ফেরত না যাই।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যাদের প্রতি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছে সেই দলগুলোও কিন্তু অনেক সময় দেখা গিয়েছে যে আগের যে ফ্যাসিস্ট রেজিম তাদের ভাষায় অনেক সময় কথা বলেছে এবং মানুষের যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা অনেকটাই তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং বিভিন্ন সময় দেখা গিয়েছে যে মানুষের ধর্মীয় যে সেন্টিমেন্ট, আমরা জানি যে বাংলাদেশের মানুষ 90%-এরও বেশি তারা মুসলিম এবং তারা ধর্মীয় বিভিন্ন বিষয়ে খুবই সেন্টিমেন্টাল এবং যদি ধর্মীয় কোনো বিষয়ে আঘাত করা হয় তাহলে মানুষজন কষ্ট পায় এবং তারা রিয়াকশন দেখায়, যার প্রমাণ আমরা বিভিন্ন সময় দেখেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে মানুষের ধর্মীয় যে সেন্টিমেন্ট, ধর্মীয় যে অনুশাসন সেরকম গুরুত্বপূর্ণ খুব বিষয়ে, খুব সেন্টিমেন্টাল বিষয়ে বিভিন্ন সময় কথাবার্তা বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃস্থানীয় পর্যায় থেকে। এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটা বিষয়, দুঃখজনক বিষয় এবং আমরা আশা করি যে তারা পরিবর্তিত হবেন, তারা কারেক্টেড হবেন এবং এই ধরনের ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয় সেটা আমরা প্রত্যাশা করি। আমরা ফিনিশিং কথা শুনবো জনাব খালেদ ইয়াহিয়া, লেকচারার, ইউনিভার্সিটি অফ গ্রেটার ম্যানচেস্টার ইউনিভার্সিটির শিক্ষক, আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে সর্বশেষ কথা বলবেন। খালেদ ইয়াহিয়া। জি, সৈয়দ মাসুদ ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি কনক্লুডিং রিমার্কসে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি যে সেখানে গণ অভ্যুত্থান বা বিপ্লব হয়েছে, কিন্তু এর পরবর্তীতে সেখানকার মানুষের ভিতরে বা রাজনৈতিক দলগুলোর কারণে মত পার্থক্যের কারণে অনেকগুলো দেশে দেখা গিয়েছে সিভিল ওয়ার শুরু হয়েছে, গণযুদ্ধ বা গৃহযুদ্ধ শুরু হয়েছে এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে সেই দেশগুলো আরো মোর ডিস্টেবিলাইজ হয়ে গিয়েছে। তো বাংলাদেশও কিন্তু তেমন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থিত। এই কারণে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে, যেটা দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছিল এবং তারা যে মতামত বা যে প্রশ্ন করেছে সেখান থেকেও এটা বোঝা গিয়েছে যে বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ তারা চায় যে বাংলাদেশের জন্য একটা সুন্দর শান্তিপূর্ণ সহাবস্থানের দিকে এগিয়ে যায়, সেটা হচ্ছে মানুষের প্রত্যাশা। প্রথম যে বিষয় যেটা আমি কনক্লুডিং রিমার্কসে বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ যে গত 5ই আগস্ট যে বিপ্লব করেছিল বা অভ্যুত্থান করেছিল এর অন্যতম একটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশে একটা প্রয়োজনীয় রিফর্ম হবে, সংস্কার হবে। আগের যে পুরাতন যে সিস্টেম সেখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশের মানুষ নতুন একটা সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশের দিকে এগিয়ে যাবে, যেখানে কেউ কারো উপরে অবিচার করবে না, কাউকে কোনো সেবা পেতে গেলে, সরকারি সেবা পেতে গেলে কোনো অতিরিক্ত কোনো কিছু সেখানে বিনিময় তার কাছ থেকে চাওয়া হবে না, যেটাকে আমরা চাঁদা বলি বা যেটাকে আমরা ঘুষ বলি, এরকম কোনো সিস্টেম সেখানে থাকবে না। প্রত্যেক ব্যক্তি তার নাগরিক অধিকার সুন্দরভাবে সে পালন করতে পারবে, এটা মানুষের প্রত্যাশা ছিল। এবং এই প্রয়োজনীয় সংস্কার হওয়ার পরেই একটা নির্দিষ্ট সময়ের পরে যে নির্বাচন, প্রত্যাশিত নির্বাচন, সেই নির্বাচন বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। এই কারণে আমাদের শিপার ভাই যেটা আবারও উনি রিফ্লেক্ট করলেন যে প্রয়োজনীয় সংস্কার এখনো দৃশ্যমান হয়নি। যে বিগত যে ফ্যাসিস্ট রেজিম ছিল তাদের যারা মূল হোতা, যারা মানুষকে হত্যা করেছে, সেই গণহত্যাকারীদের বিচারেরও এখনো দৃশ্যমান বা খুব গুরুত্বপূর্ণ কোনো স্টেপ সেটা এখনো অর্জিত হয়নি। এই কারণে বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের উপর আমাদের প্রত্যাশা থাকবে যে রিফর্মগুলা, যে সংস্কারগুলা, যে কার্যক্রমগুলো শুরু হয়েছে সেটা যেন সুন্দরভাবে শেষ হয় এবং এরপরে প্রয়োজনীয় যে পদক্ষেপগুলা দরকার সেগুলো নেয়ার পরেই যেন নির্বাচনের যে পদক্ষেপগুলো আছে সেগুলো যেন দৃশ্যমান হয় এবং নির্বাচন যেন সুষ্ঠুভাবে বাংলাদেশে সম্পন্ন হয়। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যেটা একাধিক দর্শক ওনারা মেনশন করলেন যে বাংলাদেশে গত 53 বছরে যে কয়েকটা কারণে আমরা এখনো উন্নয়নশীল রাষ্ট্রে অথবা ভালো রাষ্ট্রগুলোর কাতারে যেতে পারেনি, তার অন্যতম একটা কারণ হচ্ছে বাংলাদেশে দুর্নীতি, এটা একটা মহামারী রূপ ধারণ করেছে এবং এই দুর্নীতিগুলো কারা করে সেটা আমরা জানি। যারা সমাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যারা সমাজে বিভিন্ন জায়গায় যারা ক্ষমতা প্রদর্শন করে থাকে, অর্থাৎ ক্ষমতাশীল দলগুলোই কিন্তু মূলত টাকা পাচার করে থাকে অথবা দুর্নীতির সাথে তারা জড়িত হয়ে থাকে। বাংলাদেশে পরবর্তীতে যারা বিভিন্ন সময় নির্বাচনে দাঁড়াবে, বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলো, তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, যারা চাঁদাবাদের সাথে যুক্ত, এই রকম ব্যক্তিদেরকে যেন নির্বাচনে নমিনেশন দেওয়া না হয়, এটা আমাদের প্রত্যাশা থাকবে, যেটা বিভিন্ন দর্শক তাদের প্রশ্নে বা তাদের অভিমতে সেটা রিফ্লেকশন করেছে। অর্থাৎ কোন দুর্নীতিবাজ, কোন অনৈতিক ব্যক্তি, কোন ব্যক্তি যিনি আইন অমান্য করেছেন, দণ্ডিত হয়েছেন, এমন কোন ব্যক্তি যেন নির্বাচনে নমিনেশন না পান, সেটা যে দলের পক্ষ থেকে হোক, এটা সাধারণ মানুষের একটা প্রত্যাশা। তৃতীয় বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে একাধিক রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা অন্যান্য যে তুলনামূলক ছোট দলগুলো আছে তাদেরকে বিভিন্ন সময় তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে। ইভেন যারা এনসিপি, নতুন যে রাজনৈতিক দল, যাদের মাধ্যমে মূলত এই যে জুলাই বিপ্লব সম্পন্ন হয়েছে,
তাদেরকেও বিভিন্ন সময় বিভিন্ন ছোট বাক্য বলে থাকে, খুচরা পার্টি বলে থাকে, ছোটদের দল বলে থাকে। এইটা মূলত একটা দৃষ্টিকটু বিষয় এবং আমরা জানি যে গণতান্ত্রিক ব্যবস্থায় সুন্দর নিয়ম হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থার নিয়ম হচ্ছে যে সেখানে বিভিন্ন দল ছোট বড় থাকবে এবং এভাবেই অ্যাকোমোডেটেড হবে। তবে শর্ত থাকবে যে দেশ বিরোধী কোনো কার্যক্রম পরিচালিত হবে না এবং বাংলাদেশের কনটেক্সটে যারা বিগত সময়ের ফ্যাসিস্ট রেজিম, বিশেষ করে জাতীয় পার্টিকে আমরা বলতে পারি, অর্থাৎ যারা দোসর ছিল ফ্যাসিস্টের, এমন কোন দল তারা আশ্রয় পাবে না। আদারওয়াইজ অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো আছে, যারা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্র্যাকটিস করে থাকে, তারা যেন সকলেই অ্যাকোমোডেটেড হয়, এটা আমাদের প্রত্যাশা। ছোট রাজনৈতিক দল হওয়ার কারণে বড়দের পক্ষ থেকে যেন এরকম নেগলেক্টেড কোনো কমেন্ট না হয়, এটাও একটা প্রত্যাশা। সর্বশেষ বিষয় হচ্ছে, আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে ইন্টার পার্টি কনফ্লিক্ট, অর্থাৎ নিজ রাজনৈতিক দলের ভিতরে কনফ্লিক্টের কারণে অসংখ্য মানুষকে নিহত হতে আমরা দেখেছি এবং এই হত্যাগুলো খুবই মর্মান্তিক। এই জন্য আমরা নতুন বাংলাদেশে আমরা প্রত্যাশা করি ইন্টার কনফ্লিক্টে নিজেদের অন্তর কন্দলে যেন কোনো ব্যক্তি হত্যার শিকার না হয়, আহতের শিকার না হয় এবং সুন্দর জন্য একটা গণতান্ত্রিক রাজনৈতিক প্র্যাকটিস আমরা প্রত্যাশা করি এবং এই ক্ষেত্রে বড় রাজনৈতিক দলগুলো যারা আছে ওনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং নিজেদের রাজনৈতিক যারা কর্মী আছে, যারা নেতা আছে, তাদেরকে নিয়ন্ত্রণ করবেন, মানুষের অধিকার জন্য কেড়ে না নেওয়া হয়। ললেসনেস অর্থাৎ অধিকারহীনতা, আইনহীনতা, এমন কোন সংস্কৃতির জন্য আমরা বাংলাদেশে না দেখি, সুন্দর শান্তিপূর্ণ একটা বাংলাদেশের জন্য আমরা সামনের দিনে দেখতে পারি, এই প্রত্যাশা করে দর্শক শ্রোতা মন্ডলীকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।